বহুলপুর গ্রামটা দেখতে যেমন শান্ত, তেমনই সেখানকার মানুষগুলো খুব সাধারণ। তবে এই গ্রামের বাজারের মুখেই একটা দোকান ছিল, যার গন্ধেই নাকি অর্ধেক বাজার মাতোয়ারা হয়ে থাকত। দোকানের নাম মনোহরের মাটন কারি স্পেশাল। এই দোকানের মালিক মনোহর। মনোহরের হাতে রান্না করা মাটন কারির স্বাদ ছিল অপূর্ব। দূর দূরান্ত থেকে মানুষ তার দোকানে আসতো কেবল একটু ঝোল মাংসের স্বাদ পেতে। কিন্তু প্রবাদ আছে না, টাকার গরম আর খ্যাতির আলো মানুষকে অন্ধ করে দেয়। মনোহরের ক্ষেত্রেও ঠিক তাই হলো। দিন যত যেতে লাগলো তার অহংকার তত বাড়তে থাকলো। সাধারণ গ্রামীণ ক্রেতাদের সে এখন আর মানুষই মনে করতো না। ও মনোহর ভাই, একটু ঝোল আর দুটো মাংসের টুকরো দেবে? আজ অনেক দিন পর মাঠের কাজ শেষ করে কটা টাকা পেলাম। মা বড্ড মাটন কারি খেতে চেয়েছে। হায় ঈশ্বর, তোদের মতো ভিখারিদের নিয়েই হলো যত জ্বালা। তোদের ওই দুটো তামাটে পয়সায় আমার দোকানের মশলার খরচও ওঠে না। সস্তা কিছু খেতে মন চাইলে পাশে চায়ের দোকানে গিয়ে চপ মুড়ি খা। এখানে এসে আমার দোকানের সামনে লাইন নষ্ট করবি না, দূর হয় এখান থেকে। ঠিক এইভাবেই প্রতিদিন মনোহর গ্রামের সাধারণ মানুষকে অপমান করত। গ্রামের অন্য এক ব্যবসায়ী, যার নাম রূপো, সে ছিল মনোহরের ঠিক উল্টো। রূপো ছিল অত্যন্ত দয়ালু, সৎ ও শান্ত স্বভাবের মানুষ। সেও বাজারে একটা ছোট সবজির দোকান চালাতো, কিন্তু মনোহরের এমন ব্যবহার সে একদম পছন্দ করত না। মনোহরদা, টাকা হয়তো তোমার কাছে অনেক আছে, কিন্তু এই অহংকার ভালো নয়। গ্রামের মানুষগুলোই তো তোমার দোকানটা দাঁড় করিয়েছে। এদের এমনভাবে অপমান করো না। আজ যে উপরে উঠেছে, কাল সে নিচেও নামতে পারে। আরে রূপো, তুই আমাকে নীতি শিক্ষা দিচ্ছিস? সারাদিন পচা আলু আর বেগুন বেচে কটা টাকাস তুই? আমার সাথে তোর কোনো তুলনা হয়? আমি এই বাজারের রাজা, আমার টাকার জোর আর রান্নার গুণ আছে। আমার পতন কোনোদিন হবে না। তুই তোর কাজ কর গিয়ে। রূপো আর কিছু না বলে চুপচাপ নিজের দোকানে ফিরে গেল। কিন্তু ওই যে বলে না, অহংকার যেখানে চরমে পৌঁছায় সেখানেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। ঠিক সেই বিকেলে, সূর্যাস্তের ঠিক আগে, বাজারে এলেন এক রহস্যময় সাধু বাবা। তার পরনে জীর্ণ বসন, চোখে এক অদ্ভুত আলো আর কপালে বিশাল এক তিলক। তিনি এক পা দুপা করে সোজা মনোহরের দোকানের সামনে এসে দাঁড়ালেন। সারাদিনের হাঁটাহাঁটিতে তিনি অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন। বাবা মনোহর, সারাদিন কিছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। তোর এই সুস্বাদু মাটন কারির গন্ধ চারদিকে ছড়াচ্ছে। আমাকে কি এক হাতা ঝোল আর একটু অন্ন দেওয়া যায় বাবা? ভগবান তোর অনেক মঙ্গল করবেন। আবার এক নতুন ভিখারি এসেছে। শোনো সাধু বাবাজি, এটা কোনো ছত্র বা ফ্রিতে খাওয়ার ছত্র নয়। রান্না করতে খাসির মাংসের পয়সা লাগে, দামি মশলা লাগে। তুমি জঙ্গল থেকে এসেছো, জঙ্গলেই ফিরে যাও। আমার দোকানে কোনো ভিখারির স্থান নেই। ভাগো এখান থেকে, নয়তো গরম তেল গায়ে ঢেলে দেব। মনোহরের মুখে এমন নিষ্ঠুর ও অপমানজনক কথা শুনেও সাধু বাবার মুখে কোনো রাগের ছাপ দেখা গেল না। তিনি শান্ত ভঙ্গিতে কেবল একটু হাসলেন। তবে আশেপাশের মানুষগুলো মনোহরের এমন ব্যবহারে বেশ মর্মাহত হলো। বিশেষ করে রূপো, যে এতক্ষণ দূর থেকে পুরো ঘটনাটা দেখছিল, সে আর নিজেকে স্থির রাখতে পারল না। সে তড়িঘড়ি করে নিজের দোকান বন্ধ করে সাধু বাবার কাছে ছুটে এলো। প্রণাম নেবেন সাধু বাবা। আপনি দয়া করে এই লোকটার কথায় কিছু মনে করবেন না। ও টাকার গরমে নিজের বিবেক হারিয়ে ফেলেছে। আপনি সারাদিন কিছু খাননি শুনলাম। দয়া করে আমার কুঁড়ে ঘরে চলুন। খুব সাধারণ আয়োজন হয়তো, কিন্তু মন দিয়ে পরিবেশন করব। বাবা রূপো, মানুষের আসল সৌন্দর্য তার পোশাকে বা সিন্ধুকে টাকায় থাকে না, থাকে তার হৃদয়ে। তোর হৃদয়ে যে দয়া আছে, তাতেই আমার অর্ধেক পেট ভরে গেছে। চল বাবা, তোর সাথেই যাব। রূপো সাধু বাবাকে শ্রদ্ধা ভরে নিজের ভাঙাচোরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে এলো। ঘরে ঢুকেই রূপো তার স্ত্রীকে ডাকল। রূপোর স্ত্রী, যার নাম ছিল পার্বতী, সেও ছিল রূপোর মতোই অত্যন্ত দয়ালু ও অতিথিপরায়ণ। পার্বতী, দেখেছো আমাদের ঘরে কে এসেছেন? সাধু বাবা সারা দিন কিছু খাননি। ঘরে যা আছে তাড়াতাড়ি একটু পরিবেশন করো তো। পরম ভাগ্য আমাদের যে আপনার মতো সাধুর পদধূলি আমাদের ঘরে পড়েছে। বাবা, আমাদের ঘরে তো খুব বেশি কিছু নেই, ডাল আর ভাত ফুটিয়েছি মাত্র। আপনি দয়া করে এই সামান্য খাবারই গ্রহণ করুন।
পার্বতী অত্যন্ত ভালোবাসা ও ভক্তি ভরে সাধু বাবাকে গরম ডাল, ভাত আর একটু আচারের তরকারি খেতে দিল। সাধু বাবা তৃপ্তি করে সেই সাধারণ অন্ন গ্রহণ করলেন। খাওয়া শেষ হলে পার্বতী তাকে হাত ধোয়ার জল আর একটা পরিষ্কার গামছা দিল। রূপো আর পার্বতীর এই আন্তরিক সেবা ও ভালোবাসা দেখে সাধু বাবার মন আনন্দে ভরে উঠল। তোদের এই নিঃস্বার্থ সেবায় আমি ভীষণ সন্তুষ্ট বাবার উপর। তোদের কুড়ে ঘরে ধনের অভাব থাকতে পারে, কিন্তু মনের অভাব নেই। আমি তো সন্ন্যাসী মানুষ, তোদের ধনরত্ন দিতে পারবো না, তবে এই হাঁড়িটি উপহার হিসাবে দিয়ে যাচ্ছি। সাধু বাবা, এ তো সাধারণ একটা মাটির হাঁড়ি, এটা দিয়ে আমরা কি করব? না বাবার উপর, এটা সাধারণ হাঁড়ি নয়, এটা এক অলৌকিক হাঁড়ি। তোরা এই হাঁড়ির মুখে হাত রেখে মনে মনে যা খাবারের নাম বলবি এবং হাঁড়িকে অনুরোধ করবি, সাথে সাথেই হাঁড়িটি সেই সুস্বাদু খাবারে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু মনে রাখবি, এই হাঁড়ির ক্ষমতা কেবল অনাহারী ও গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। কখনো লোভ করবি না। রূপো আর পার্বতী সাধু বাবার কথা শুনে যেন বিশ্বাসই করতে পারছিল না। সাধু বাবা হাঁড়িটি রূপোর হাতে দিয়ে এক মুহূর্তের মধ্যে যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। বিস্ময়ে রূপো আর পার্বতী একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। ওগো, সাধু বাবা যা বলে গেলেন তা কি সত্যি? পরীক্ষা করে দেখবে নাকি একবার? যদি সাধু বাবার কথা সত্যি হয়, হে জাদুকরি হাঁড়ি, আমাদের আজ একটু সুস্বাদু মাটন কারি আর গরম ভাত দাও তো। আর মুহূর্তের মধ্যেই ঘটল এক অভাবনীয় অলৌকিক ঘটনা। হাঁড়িটির ভেতর থেকে এক অদ্ভুত আলোর জ্যোতি বের হলো, আর দেখতে দেখতে পুরো ঘর মাটন কারির সুবাসে মম করে উঠল। রূপো আর পার্বতী হাঁড়ির ভেতরে তাকিয়ে দেখল কড়াই থেকে নামানো একদম গরম গরম স্পেশাল মাটন কারি আর ধোঁয়া ওঠা সুগন্ধি চালের ভাত হাঁড়িতে ভরা। হাঁড়ির ভেতরে ধোঁয়া ওঠা অত সুস্বাদু আর লাল টকটকে মাটন কারি দেখে রূপো আর পার্বতী তো অবাক। সুগন্ধে তাদের খিদে যেন দ্বিগুণ হয়ে গেল। পার্বতী থালায় থালায় ভাত আর মাটন কারি বেড়ে দিল। প্রথম কামড়টা মুখে দিয়েই রূপো চোখ বন্ধ করে ফেলল। এমন অপূর্ব স্বাদ সে জীবনে কখনো টেস্ট করেনি। মনোহরের দোকানের মাটন কারিও এর কাছে নস্যি। পেট পুড়ে খাওয়ার পরও রূপো দেখল হাঁড়ি কিন্তু খালি হয়নি, সেখানে তখনও প্রচুর মাটন কারি রয়ে গেছে। ওগো, সাধু বাবা তো বলেছেন এই হাঁড়ির ক্ষমতা গরিব মানুষের সেবার জন্য। এখন এই হাঁড়ি দিয়ে আমরা কি করব বলো তো? পার্বতী, আমাদের গ্রামে কত গরিব মানুষ আছে যারা সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেয়েও কোনোদিন একবেলা ভালো মাংস ভাত খেতে পায় না। মনোহরের দোকানে তো চড়া দামের জন্য তারা যেতেই পারে না। আমরা এই হাঁড়ি দিয়ে তাদের মুখে হাসি ফোটাবো। আমরা মাত্র 1 টাকায় পেট পুড়ে মাটন কারি আর ভাত দেব। 1 টাকা কেবল এই জন্য নেব যাতে কেউ এটাকে ভিক্ষা না মনে করে। ব্যাস, আর কি চাই? পরের দিনই রূপো বাজারের একদম মাঝখানে একটা ছোট্ট তাঁবু খাটিয়ে টেবিল চেয়ার সাজিয়ে বসালো, আর সামনে বড় একটা সাইনবোর্ডে লিখে দিল, মাত্র 1 টাকায় স্পেশাল মাটন কারি ও পেট ভরা ভাত। খবরটা আগুনের মতো পুরো বহুলপুর গ্রামে ছড়িয়ে পড়ল। ওরে রূপো ভাই, তুই তো আমাদের জন্য সাক্ষাৎ ভগবান হয়ে এসেছিস রে। 1 টাকায় এমন মাটন কারি, মনোহর তো আমাদের তাড়িয়ে দিত, আর তুই এত ভালো খাবার খাওয়াচ্ছিস। আহা, কি স্বাদ রে ভাই! মনোহরের দোকানে জীবনে এত ভালো মাংস খাইনি। মশলার কি সুবাস! ভগবান তোদের অনেক মঙ্গল করুক। দেখতে দেখতে দিন গড়ায়। প্রতিদিন রূপোর দোকানে শত শত গরিব মানুষ 1 টাকায় পেট পুড়ে মাটন কারি খেতে আসে। আর অবাক করা বিষয় হলো, রূপো যতই খাবার বাটি ভরে মানুষকে দেয়, হাঁড়ির খাবার শেষই হয় না। রূপোর উদারতা, রান্নার স্বাদের প্রশংসায় মুখরিত পুরো গ্রাম। আর এই দেখেই পাশ থেকে রাগী, হিংসায় আর জ্বলনি ছাই হয়ে যাচ্ছিল মনোহর। 1 টাকায় মাটন কারি, তাও আবার পেট পুড়ে? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? খাসির মাংসের যা দাম, 1 টাকায় তো সামান্য হাড়ও পাওয়া যায় না। নিশ্চয়ই ওই হতচ্ছাড়া রূপো এর পিছনে কোনো বড় চাল চালছে। মনোহরের খদ্দের বলতে আর কেউ রইল না। মনোহরের অহংকারের যে পতন শুরু হয়েছিল তা এখন চরম সীমায়। ব্যবসার এই পতন আর রূপোর পপুলারিটি সহ্য করতে না পেরে মনোহরের মাথায় এক কুটিল বুদ্ধির জন্ম হলো।
সে ঠিক করলো গ্রামের মানুষকে রূপোর বিরুদ্ধে খেপিয়ে তুলবে। অহংকার আর হিংসায় অন্ধ হয়ে মনোহর রূপোর সুনাম নষ্ট করার জন্য এক বিষাক্ত চাল চালল। সে বাজারে ঘুরে ঘুরে আর চায়ের দোকানে বসে লোকজনের কানে বিষ ঢালতে শুরু করলো। 1 টাকায় এত ভালো মাটন কারি দেওয়া যে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই যুক্তিটা তুলে ধরে সে গ্রামের সহজ সরল মানুষকে ভয় দেখাতে লাগলো। তোরা কি সবাই অন্ধ হয়ে গেছিস নাকি? একটু মাথা খাটিয়ে দেখ, আজকাল বাজারে খাসির মাংসের কেজি কত, আর রূপো তোদের মাত্র 1 টাকায় পেট পুড়ে মাটন কারি খাওয়াচ্ছে। তোদের কি মনে হয় সে নিজের ঘর ভেঙে তোদের খাওয়াচ্ছে? নিশ্চয়ই ওতে কোনো গোলমাল আছে। কিন্তু মনোহর ভাই, খাবারটা তো খেতে দারুণ লাগে, কোনো খারাপ গন্ধ বা স্বাদ তো আমরা পাইনি। আরে বোকা, পচা মাংস আর বিষাক্ত কেমিক্যাল ঢেলে দিলে তো সস্তা জিনিসও সুস্বাদু লাগে। ও নিশ্চয়ই নর্দমার পচা মরা পশুর মাংস বেচছে আর কোনো ক্ষতিকারক কেমিক্যাল মেশাচ্ছে যাতে তোরা স্বাদ পেয়ে অন্ধ হয়ে যাস। আজ হয়তো তোরা সুখে খাচ্ছিস, কাল যখন তোদের পেট পচে যাবে বা কোনো বড় রোগ হবে তখন বুঝবি। মনোহরের এই কুৎসিত প্রচার ধীরে ধীরে কাজ করতে শুরু করলো। বিষাক্ত মিথ্যে ছড়িয়ে পড়া তো খুব সহজ। সাধারণ গ্রামবাসীদের মনে ধীরে ধীরে সন্দেহের বীজ দানা বাঁধল। তারা ভাবতে লাগলো, মনোহর তো এতদিন ব্যবসা করছে, তার কথাই বা মিথ্যে হবে কেন? সত্যিই তো 1 টাকায় কে মাটন কারি দেয়? রূপো ভাই, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো না ভাই, মনে করব কেন? কি হয়েছে? ভাই রূপো, গ্রামের সবাই বলা বলি করছে এত সস্তায় তুমি মাটন কারি খাওয়াচ্ছ কি করে? মনোহর বলছিল তুমি নাকি ভেজাল আর পচা মাংস ব্যবহার করছো। কথাটা কি সত্যি? আমাদের সত্যিটা বলো, তুমি এত মাংস আর মশলা কোথা থেকে পাচ্ছ? গ্রামবাসীদের মুখে এমন সন্দেহের কথা শুনে রূপোর মনটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যেই মানুষগুলোর মুখে একবেলা অন্ন তুলে দেওয়ার জন্য সে দিন রাত পরিশ্রম করছে, তারাই আজ মনোহরের কথায় তাকে সন্দেহ করছে। তবে রূপো শান্ত রইল। সে জানত সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। ভাই সকল, মনোহরদা যা বলছে তা সম্পূর্ণ ভুল। আমি কোনো ভেজাল বা পচা মাংস বেচছি না, কিন্তু আমি বুঝতে পারছি আমার কথা হয়তো তোমরা এখন আর বিশ্বাস করবে না। ঠিক আছে, আজ সন্ধ্যায় তোমরা সবাই আমার কুঁড়ে ঘরে এসো। আমি নিজেই তোমাদের কাছে সব রহস্য উন্মোচন করব। তোমরা নিজেদের চোখেই দেখে নিও সত্য কোনটা। রূপুর কথা শুনে সব গ্রামবাসী রাজি হয়ে গেল, আর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোহর কুটিল হাসি হাসতে লাগল। সে ভাবল, রূপো নিশ্চয়ই ভয় পেয়ে গেছে। আজ সন্ধ্যায় সবার সামনে রূপোর মুখোশ খুলে যাবে আর তার দোকান চিরতরে বন্ধ হয়ে যাবে। সন্ধ্যা নেমে আসতেই রূপোর ছোট কুঁড়ে ঘরের সামনে পুরো গ্রাম ভেঙে পড়ল। সবাই কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে রূপোর গোপন সত্যটা জানার জন্য। তাদের সাথে ভিড়ের একদম সামনে বিজয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে মনোহর। সে মনে মনে ভাবছে, আজ রূপোর কারসাজি ধরা পড়ে যাবে আর বাজারে আবার তার একচ্ছত্র রাজত্ব ফিরে আসবে। কিরে রূপো, একটা ভাঙা মাটির হাঁড়ি সামনে রেখে নাটক করছিস? বল এবার, কোথায় মাংস লুকিয়ে রাখিস? কোন পচা মাংসের কারখানায় তোর যাতায়াত? গ্রামবাসীদের আর অন্ধ করে রাখিস না, সত্যটা বল। মনোহরদা, ধৈর্য ধরো, আমি যা বলবো নিজের চোখে দেখলেই বিশ্বাস করবে। রূপো হাঁড়িটার দিকে তাকালো এবং সব গ্রামবাসীর সামনে ভক্তি ভরে হাঁড়ির উপরে হাত রাখল। পুরো উঠোন জুড়ে তখন পিন পতন নীরবতা। হে জাদুকরি হাঁড়ি, আমাদের গ্রামবাসীদের সন্দেহ দূর করতে এবং তাদের ক্ষুধা মেটাতে তুমি তোমার সমস্ত অলৌকিক রূপ প্রকাশ করো। আমাদের সুস্বাদু গরম মাটন কারি আর ভাত দাও। আর সাথে সাথেই ঘটে গেল অলৌকিক কাণ্ড। সেই সাধারণ মাটির হাঁড়ি থেকে এক অপূর্ব নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। হাঁড়ির ভেতর থেকে ধোঁয়া উঠতে শুরু করলো এবং সুগন্ধি খাসির মাংসের সুবাসে পুরো গ্রামের বাতাস মাতোয়ারা হয়ে গেল। হাঁড়িটি দেখতে দেখতে একদম তাজা, গরম আর বিশুদ্ধ মাটন কারিতে কানায় কানায় ভরে উঠল। এ তো সাক্ষাৎ অলৌকিক ঘটনা, কোনো পচা মাংস নয়, এ তো ভগবানের প্রসাদ। ভাই সকল, কিছুদিন আগে এক রহস্যময় সাধু বাবা ক্ষুধা মেটাতে এই বাজারে এসেছিলেন। মনোহরদা ওনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু আমি ওনাকে ঘরে এনে ডাল ভাত খাইয়েছিলাম।
উনি আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে এই জাদুকরি হাঁড়ি উপহার দিয়ে যান এবং শর্ত দেন এটা দিয়ে যেন আমরা গরিব মানুষের সেবা করি। আমি কোনো ব্যবসা করতে আসিনি, শুধু তোমাদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে চেয়েছিলাম। সত্যটা জানা মাত্রই গ্রামবাসীরা লজ্জায় মাথা নিচু করল। রূপুকে অনর্থক সন্দেহ করার জন্য সবাই ক্ষমা চাইতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা পেয়েছিল মনোহর। সে বুঝতে পারল যে সাধু বাবাকে সে ভিখারি ভেবে অপমান করেছিল তিনি সাধারণ কেউ ছিলেন না। আর রূপর এই দয়াই আজ তাকে কোথায় পৌঁছে দিয়েছে, আর নিজের অহংকার তাকে কোথায় নামিয়ে এনেছে। আমাকে ক্ষমা করে দে রূপো, আমি টাকার গরমে অন্ধ হয়ে গিয়েছিলাম। তোকে হিংসা করতে গিয়ে আমি মানুষের ভালোবাসাই হারিয়ে ফেলেছি। আজ আমি বুঝলাম অহংকার মানুষকে ধ্বংস করে আর ভালো মন মানুষকে মহৎ বানায়। আমি আমার অহংকার ত্যাগ করলাম। মনোহরদা, ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝতে পেরে অনুতপ্ত হওয়াই বড় কথা। চলো, আজ থেকে তুমি আর আমি একসাথে এই হাঁড়ি দিয়ে পুরো বহুলপুর গ্রামের মানুষকে মাটন কারি খাওয়াবো। এরপর থেকে মনোহর তার অহংকার ছেড়ে একদম বদলে গেল। রূপো আর মনোহর দুজন মিলে গ্রামে 1 টাকায় মাটন কারি খাওয়াতে লাগলো। বহুলপুর গ্রামটা হয়ে উঠল সম্প্রীতি ও ভালোবাসার এক স্বর্গরাজ্য। গল্পের নীতি শিক্ষা: অহংকার ও হিংসা মানুষের পতন ডেকে আনে, কিন্তু সততা, দয়া ও নিঃস্বার্থ ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ধন সম্পদ হার মেনে নেয়।